কিন্তু আমাদের বর্তমান অভিভাবকরা এই পর্যায়ে আসছে যে ভোর 5টা থেকে প্রাইভেট, স্কুলের সময়ও প্রাইভেট, রাতেও প্রাইভেট, এই অবস্থা। কিসের খেলাধুলা, কিসের কিসের খেলাধুলা, কিচ্ছু না। আসসালামু আলাইকুম। এসে শুনে আলোকিত হই প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমার 14 দাদা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজারের হিসাবে কর্মরত আছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাতে। দাদাকে পেয়ে আমরা গর্বিত। দাদার কিছু কথা শুনবো আমরা। এর আগে কিছু দাদা যে কর্ম করেন এবং পাশাপাশি সমাজসেবামূলক কিছু কাজ করেন সেই কথাগুলো শুনেছি। আজকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দাদাকে আমার এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি। দাদা সেটা আমাকে সময় দিয়েছে, এর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ এসে শুনে আলোকিত প্রোগ্রামের পক্ষ থেকে। আচ্ছা দাদা, আপনার শারীরিক অবস্থা কেমন? মোটামুটি ভালো এখন আমি। মোটামুটি ভালো না? কোনো ওষুধ তো কন্টিনিউ করতে হয় না? না, সেই রকম না। আসলে আমি ব্যক্তিগতভাবে খেলাধুলার সাথে পরিচিত হয়ে যেটা শারীরিকভাবে অনেকটাই সেই দিক থেকে সুস্থ আর কি। কোন খেলাধুলা আপনার বেশি পছন্দ? আমি ক্রিকেট, আমি হ্যান্ডবল, ফুটবল। একটু বাইরে পর্যায়ে কোথাও খেলতে আমি গিয়েছিলেন? আমি নওগাঁ জেলা পক্ষ হয়ে খেলছি। এছাড়া আমি হ্যান্ডবলের সাথে জড়িত আছি। আমি গতবার এশিয়া কাপ খেলায় আমি হ্যান্ডবল টিমের সাথে আমি ভারতের নয়ডাতে গিয়েছিলাম টিম নিয়ে। ফাইন। আমার ওখানেও গেছি কয়েকজন ছেলে মেয়ে আছে যারা বাংলাদেশ টিমে নিয়মিত খেলে, মোটামুটি 10-12 জন। ফাইন। আশা করি সামনে আরো এগিয়ে যাবে। দাদা, একজন শিক্ষা জীবন এবং আপনার চাকরি জীবন কোনটা বেশি ভালো লাগে আপনার? আসলে শিক্ষা জীবনে সে জীবনের আর তুলনা হয় না। সেই সময় তো আসলে আমাদের কোনো আমাদের চাপ থাকে না। আমরা অনেকটাই ফ্রি হয়ে থাকি, ফ্রিতে চলি। আসলে সেই সময়গুলো অনেক সুন্দর। অনেক সুন্দর। আর এই বর্তমানে চাকরি জীবন? হ্যাঁ, চাকরি জীবনে একটা বাইন্ডিং আছে, এটা তো নিয়ম। জি। প্রত্যেকটা সময় একটা টেনশনের ভিতর থাকতে হয়, এটা বড় একটা ইয়া। অনেক ধন্যবাদ দাদা। একজন শিক্ষার্থীকে ভালো শিক্ষা গ্রহণ করতে হলে ভালো শিক্ষা গ্রহণ করে কতদূর পর্যন্ত যেতে পারে বলে মনে করেন? আসলে শিক্ষার তো কোনো শেষ নাই। না, শিক্ষার আসলে কোনো শেষ নাই। আমরা যা জানি, আমরা সিন্ধু থেকে বিন্দু পর্যন্ত সামান্য বিন্দু পরিমাণ শিখেছি। আসলে শিক্ষাটা হলো সিন্ধু। এই সিন্ধু আমরা শেষ পর্যন্ত, জীবনের শেষ দিয়েও আমরা শেষ করতে পারবো না। শিক্ষার শেষ নয়। আসলে যে আমাদের শিক্ষার প্রধান কাজটাই তো জানা। জি। আমাদের ছেলে মেয়েদের আসলে আমাদের লক্ষ্যটা থাকতে হবে, আমি কিছু জানবো। জি। আর সেই লক্ষ্যটা অর্জন করতে পারলে আমার কিন্তু পরবর্তীতে আমার ব্যক্তিগত জীবনের যে চাহিদা সেগুলো কিন্তু যদি আমি জানতে পারি, আমাকে সেই জানাটাই আমাকে সেই জায়গায় নিয়ে যাবে। রাইট। এই একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে? সামাজিক শিক্ষার সব থেকে বড় জায়গা সেটা হলো পরিবার। এরপর আমাদের যে স্কুলে, মানে আমাদের স্কুলে যারা আছে, বিশেষ সহপাঠীরা আছে, স্কুলের শিক্ষকরা আছে, তাদের কাছে দিতে পারবে। জি। তো মূলত আমাদের পরিবার থেকেই আমাদের এই জিনিসটা আসে। সামাজিক শিক্ষাটা পরিবারের, বিশেষ করে মা, বাবা, ভাই, বোন, এদের কাছ থেকে আসা উচিত এবং তাদের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করবে সেটা কিন্তু আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। রাইট। একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবার কিভাবে সাহায্য করবে বলে মনে করেন? হ্যাঁ, পরিবারের বিরাট ভূমিকা আছে। মা বাবার তো বিরাট একটা ভূমিকা আছে। সবথেকে বড় ভূমিকা পরিবারের। যে আমার ছেলে মেয়েদের যে আমরা স্কুলে পাঠাচ্ছি, বিভিন্ন জায়গায় যে আমরা স্কুলের বাইরেও অতিরিক্ত ক্লাসের জন্য, বিশেষ করে কোচিং সেন্টার বা এই সব জাতীয় জায়গায় পাঠাচ্ছি, সেখানে নিয়মিত আমাদের ছেলে মেয়েদের খোঁজ রাখা দরকার। কি পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, এই জিনিসগুলা। কারণ আমার ছেলে মেয়েদেরকে শিক্ষকদের কাছে রেখেই আমরা কিন্তু হতে পারি না। কারণ তারা কি করে না করে। আর বিশেষ করে আমাদের বাবা মাদের এখন নতুন আর একটা হয়েছে যে প্রত্যেকেই 5-6 পড়ে, তাদের হাতেও দেখা যায় যে স্মার্টফোন। এটা আরো একটা বড় তার স্মার্টফোনে ভালো দিক আছে, কিন্তু খারাপ দিকটাই বেশি। আর আমরা এই বয়সে খারাপ দিকের প্রতি বেশি মানে ঝুঁকে পড়ি। তবে আমরা একসময় দেখতাম যে আমাদের যে পরিবার, যে তুমি সারাদিনে যেখানে থাকো না কেন, বিকেলে যেখানে সন্ধ্যার আগে তোমাকে ঘরে ঢুকতে হবে, এটা কিন্তু একটা বাধ্যতামূলক ছিল। নইলে কিন্তু পেটনি পড়তো, এরকম একটা টেন্ডেন্সি ছিল। ওই একটা ভয়, একটা আতঙ্ক কাজ করে ওনারা করতে খেলাধুলার পরেই মাগরিবের নামাজের আগেই কিন্তু তারা বাসায় ঢুকতো। এই যে একটা প্রবণতা, এবং মা বাবারা পাশে বসে থেকে সে পড়া ট্যাকেল দিত, যতটুকুই পড়তো। কিন্তু এখন সেই প্রবণতাটা লক্ষ্য করা যায় না কেন, এটা কি বলবেন? আসলে এটা আমার তো মনে হয় যে
পরিবারেরও কিছুটা ইয়ে আছে। আর এই যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়াগুলো যেগুলা আসছে, বিশেষ করে আমরা এই টাচ মোবাইলটা, জি জি এই টাচ মোবাইলটা অনেক দায়ী, এই বিষয়ে অনেকটাই দায়ী। জি সামাজিকভাবে আসলে এই সমাজটা অনেকটা ইয়ে হয়ে গেছে। আর সব থেকে বড় বড় কথা, শিক্ষার্থীদের জন্য যেটা দরকার, আসলে আমার যদি দেহ সুস্থ না থাকে আমি কিন্তু কিছু নিতে পারবো না। না না আহ, এই কারণে খেলাধুলাও দরকার। জি জি একটা ছেলেপেলের খেলাধুলা যদি বিকাশ না ঘটাতে পারি, শারীরিক সুস্থতা না আনতে পারি, মানসিক সুস্থতা আসবে না। না আর মানসিক সুস্থতা না আসলে আমি কিন্তু লেখাপড়া করতে পারবো না। না না না, এগিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমাদের বর্তমান অভিভাবকরা এই পর্যায়ে আসছে যে ভোর 5টা থেকে প্রাইভেট, স্কুলের সময়ও প্রাইভেট, রাতেও প্রাইভেট, এই অবস্থা। কিসের খেলাধুলা, কিসের কিসের খেলাধুলা, তো হ্যাঁ, এখন তো মাঠ তো পড়ে মাঠ থাকবে পড়ে না। থাকে। আমাদের সময় আমরা কিনে খেলছি, এখন সরকার বহু মানে কিছু বিনা সরঞ্জাম পয়সায় দিয়ে- সরঞ্জাম দিচ্ছে, তারপরেও মানে ছেলে পেলে পাওয়া যায় না। জি তাতে খুব সমস্যা এটা একটা। একজন প্রকৃত শিক্ষার্থীর কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে মনে করেন দাদা? আসলে একজন প্রকৃত শিক্ষার্থী যারা হবে তাদেরকে গুরুজনদের, প্রথম কথা শিক্ষক পিতামাতা, এদের প্রতি সবসময় একটা শ্রদ্ধা থাকতে হবে। এদের সাথে আর আমাদের তাদের বন্ধু বান্ধব বা আশেপাশে যারা আছে, বড়রা আছে, মুরব্বীরা আছে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। বন্ধু বান্ধবদের প্রতি আহ, ভালো একটা ব্যবহার নিয়ে চলতে হবে। কারণ ভালো ব্যবহারই একটা ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। জি 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 পাশাপাশি কিছু সৎ অসৎ সৎ ছেলে আছে, অসৎ ছেলে তাদের নেশা সাথে আছে, যেতে হবে, তাদেরকে সঙ্গ ত্যাগ করতে ত্যাগ হবে। করতে হবে। জি এই জায়গায় বললাম, কারণ আমরা খারাপ ছেলে মেয়েদের সাথে যদি মিশি করি, তাহলে কিন্তু আমরা খারাপের দিকে বেশি ধাবিত হব। জি 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 এই জন্য আমাদেরকে মূলত ভালো ছেলে যারা এবং আরো লেখাপড়া, মেধাবী মেধাবী ছেলে, তাদের সাথে কি বিভিন্নভাবে আমরা গল্প করতে পারি। যে আমরা টাচ মোবাইল না নিয়ে যদি আমরা তাদের সাথে গল্প করতে পারি, ভালো জি জি ছেলেদের জি সাথে লেখাপড়া নিয়ে বলতে পারি, অন্য কিছু বলতে পারি, তাহলে বেসিক তাহলে নলেজটা বেসিক নলেজটা বাড়া যাবে আর কি। আমার মনে হয় তাই। হ্যাঁ, একজন প্রকৃত শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন? আসলে লক্ষ্য আসলে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জন। লেখাপড়া, জি জি লেখাপড়া এবং আর সঠিক সময়ে সৎভাবে। সঠিকভাবে যদি জ্ঞান অর্জন করতে পারে তাহলে সে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারলে তার কিন্তু সব জায়গায় তার জায়গা আছে, প্রত্যেকটা পথ খোলা আছে, জি জি সে এগিয়ে যেতে পারবে। দাদা শিক্ষা এবং চাকরির পাশাপাশি খেলাধুলার পাশাপাশি আর কোনো কিছু হ্যাবিট আছে নাকি? আমি খেলাধুলা, স্পোর্টস, সরি, আমার কালচারাল অনুষ্ঠান আছে। আমি উপজেলা ক্রীড়া সংস্থার আহ, অতিরিক্ত সাধারণ সম্পাদক ছিলাম। হ্যাঁ আমি উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক। আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য। আমি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য ছিলাম। এই যে নতুন আবার কমিটি হলো বাংলাদেশ গোল শট বল, জি জি তার সদস্য হয়েছি। আমি বাংলাদেশ টার্গেট বল ফেডারেশনের সাধারণ সম্পাদক। হ্যাঁ এছাড়াও আমি 2004 সাল থেকে সায়েন্সের ছেলে মেয়েদেরকে মানে অবৈতনিকভাবে আমি পড়াশোনা করে থাকি। ফাইন ফাইন এটা তো অনেক বড় একটা ইয়া ব্যাপার। যদি এটা তো অনেকে করে না দাদা। আবার আপনার একটু ধর্মীয় ইয়ার সাথেও জড়িত। তা তো অবশ্যই থাকতে হবে, এটা তো সবার। দাদা একটু ফ্যামিলির পরিচয়টা দিন একটু। আমার বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। মায়ের এখন 76+। জি জি আমার ওয়াইফ বদগাছিয়া হাই স্কুলের টিচার, সরকারি হাই স্কুলের টিচার। ফাইন ছেলে মেয়ে দুজন, দুজনে এবারে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল। ফাইন তো এই তো এই তো মোটামুটি। তো অনেক ভালো লাগলো দাদাকে পেয়ে। দাদা কিন্তু যে কথাগুলো বললেন আসলে আলটিমেটলি এই কথাগুলো শুনে কিন্তু আপনার অবশ্যই অনুপ্রাণিত হওয়ার কথা। দাদা কিন্তু বাস্তব কিছু কথা বলেছেন। একসময় যে আমরা যে পড়াশোনা করেছি তার সামান্যতম পড়াশোনাও যদি এখন চলতো সেটা কিন্তু অনেক বেটার হতো। এখন যে স্মার্টফোনের একটা আহ, দৌরাত্ম। এটাকে দৌরাত্ম্য, প্রযুক্তির সঠিক ব্যবহার করলে আপনি গেইন করবেন, এটা ঠিক আছে, কিন্তু এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারটা না করে আমরা যাচ্ছি ঘন্টার পর ঘন্টা কিছু কিছু এক্সাইটেড, যেটা আমাদের মেন্টালিকে নষ্ট নষ্ট করে দিচ্ছে সেই জিনিসগুলো দেখতে। এসে শুনে আলোকিত হয়ে প্রোগ্রামের উদ্দেশ্য আজকের যে শিক্ষার্থী, আজকের যে অভিভাবকবৃন্দ, তাদেরকে সচেতন করা, অনুপ্রাণিত হওয়ার জন্য কিছু কথা বলা। তেমনি আমাদের দাদা কিন্তু সেই বিষয়ে কথা বললেন। আমার দাদার জন্য দোয়া করবেন, তিনি যতদিন বেঁচে আছেন এইভাবে যেন মানুষের পাশে মানুষকে সেবা দিতে পারেন। এসে শুনে আলোকিত হয়ে প্রোগ্রামটি দেখতে বিটি আমিরুল ইসলাম ফেসবুকে, পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আমরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার জন্য মানে আমার অন্তরের অন্তর পক্ষ থেকে
আপনার প্রতি আমার সমবেদনা থাকলো, আপনার প্রতি আমার ভালোবাসা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমি আপনাকে পেয়ে অনেক গর্বিত। আমার দাদার জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ। ধন্যবাদ।